সকলকেই শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা করতে চলেছি তা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যানের উদ্দেশ্য কি? কাদেরকে নিয়ে গেম প্ল্যান করা হচ্ছে? কেন এই গেম প্ল্যান? দ্বিতীয় প্রসঙ্গ, যোগ্য প্রার্থীরা তারা মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে চলেছে। সেই রিভিউ পিটিশন কি গ্রহণযোগ্যতা পেতে পারে? বা সেই রিভিউ পিটিশনে কি নতুন করে কোনো রকম জাজমেন্ট উঠে আসতে পারে? তো সবকিছুই আলোচনা করব এই ভিডিওতে, তাই আমার সম্মানীয় সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন জেনে নিই যে মুখ্যমন্ত্রীর গেম প্ল্যান। আমরা জানি কিছুদিন আগেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সভা করলেন যারা চাকরি হারিয়েছিলেন সেই সমস্ত যোগ্য প্রার্থীদের নিয়ে। তিনি সভায় বললেন, অবশ্যই আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আপনাদের চাকরি চলে গেছে, আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। এই নিয়ে কথা বললেন, খুবই ভালো লাগলো। কিন্তু শেষে তিনি বললেন গেম প্ল্যানের কথা, সেখানে এ, বি, সি, ডি ইত্যাদির কথা। গেম প্ল্যান এর জন্য বললেন যোগ্য প্রার্থীদের আগে ফেরানো হবে। এরপরেই তিনি অবশ্যই তিনার মনটা কিন্তু কেঁদে উঠলেন। কাদের জন্য? না, যারা অযোগ্য, যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, যারা ৫ কে ৫৩ করেছেন, সেই সমস্ত অযোগ্য প্রার্থীদের জন্য হঠাৎ করে তিনি কেঁদে উঠলেন। কি বললেন? অবশ্যই তিনি বললেন, আমি যারা অযোগ্য তাদের কথাও ভাববো। আগে যোগ্যদের হয়ে যাক, তারপরে অবশ্যই অযোগ্যদের পাশে মানে অযোগ্যদের নিয়ে ভাববো। তাদের জন্য গেম প্ল্যান বি রেডি। তাহলে এ থেকে কি বোঝা যায়? এ থেকে কি উঠে আসে? আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এরপরে চলে আসি তাহলে এই গেম প্ল্যান এ, বি, সি, ডি। তাহলে গেম প্ল্যানের উদ্দেশ্য কি? দেখেন, গেম প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে এইটা যে যোগ্যদের চাকরি সুপ্রিম কোর্টে চলে গেছে। সেই যোগ্য চাকরি যারা করেছিলেন যোগ্য প্রার্থীদের নিয়ে রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানে একটা আন্দোলন, মুভমেন্ট, অনশন ইত্যাদি, ইত্যাদি, এবং তারপরেই কিন্তু তাদেরকে দিল্লিতে পাঠানো। এবং তাদেরকে আর চাকরিতে ফেরানো সম্ভব নয়। তার জন্য তাদের কিন্তু আর বেতন দিতে হচ্ছে না। সেকেন্ড, গেম প্ল্যান বি তে কি হচ্ছে? গেম প্ল্যান বি তে অযোগ্যদের চাকরি তো চলেই গেছে, তাদের তো বেতন দিতে হচ্ছে না। কিন্তু তাদের কাছ থেকে আবার 12% ইন্টারেস্ট নিয়ে কিন্তু বেতন পাবে। অর্থাৎ সেই সমস্ত অযোগ্য প্রার্থীদের কাছে কিন্তু আবার বেতন পাচ্ছে। ফেরত দিতে হচ্ছে তাদেরকে। তাহলে যে 17,000 সামথিং বা তার থেকেও সংখ্যাটা কখনো বেশি উঠে আসছে, তাদেরকে কিন্তু বেতন দিতে হচ্ছে না। আবার যোগ্যদের কাছ থেকেও অযোগ্যদের কাছ থেকেও বেতন ফিরে পাচ্ছে। তাহলে বাহ! খুব ভালোই হলো। এরপরে কি এলো? যে 2025 এভাবেই কেটে যাবে, কোনো রকম নিয়োগ করাতে হচ্ছে না বা নিয়োগটাও হবে না। কেন হবে না? সে বিষয়ে পরে বলছি। তাহলে কি হলো? যোগ্যদের চাকরি গেল, অযোগ্যদের চাকরি গেল, অযোগ্যদের আবার 12% ইন্টারেস্ট হারে বেতন ফেরত দিতে হবে। এরপরে প্রশ্ন হলো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে 2026 ইলেকশন আছে, নির্বাচন আছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে এটুকু ভাবতে হচ্ছে যে আমার যারা যোগ্য প্রার্থী তাদের ভোট নিতে হবে। যারা অযোগ্য আছে তাদেরও ভোট নিতে হবে। অবশ্যই 2026 কিন্তু আমাকে আবার নতুন করে নির্বাচিত হয়ে আসতে হবে। তারপরে কি হবে? নির্বাচন যখন শেষ হয়ে যাবে, সেই শেষে কি হবে? শেষে আমরা দেখব যে একটা নতুন বিল আসছে। সেই বিলে উল্লেখ থাকবে যে রাজ্যের সরকারি স্কুলগুলো অবশ্যই বেসরকারি হাতে চলে যাচ্ছে এবং যে সমস্ত 20% যে স্কুল সরকারের হাতে থাকবে সেখানে কিন্তু অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। সাময়িক কন্ট্রাকচুয়াল বেসিসে শিক্ষক নিয়োগ করা হবে। তাহলে কি হলো? সব সমস্যার সমাধান, তাই না? এটাই হচ্ছে গেম যে মানে প্ল্যান, সেই গেম প্ল্যান এবং এর উদ্দেশ্য। এরপরে চলে আসি আজকে যেটা ঘটছে যে গেম প্ল্যান এ তে যোগ্য প্রার্থীরা অনেকদিন ধরেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে তারা বিভিন্ন আন্দোলন অনশন করলো। করার পর কি হলো? তারা কিন্তু এখন দিল্লির বুকে রওনা দিয়েছে। ক্যালকাটা টু দিল্লি। এই দিল্লির বুকে রওনা দেওয়ার উদ্দেশ্য কি? যে অবশ্যই বলা হয়েছে যে আপনারা এখানে তো অনেকদিন ধর্ণা দিলেন, অনেকদিন আন্দোলন করলেন। অবশ্যই এবার আপনাদের কিন্তু দিল্লির বুকে যাওয়া উচিত। সেখান থেকে গোটা ভারতবর্ষে যেন এই প্রভাবটা পড়ে যে আপনাদের পশ্চিমবঙ্গে যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে নেওয়া হয়েছে। অবশ্যই এটা সঠিক নয়। যোগ্য প্রার্থীদের চাকরিকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। তার জন্য পরবর্তীতে মানে আর কয়েকদিন পরেই দেখবেন যেখানে অনশন চলবে, তারপরে কয়েকদিন পরেই সেই মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন সেটা দাখিল হবে। কেন? না, এই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপই সেখানে সঠিকভাবে রায় সেটা হয়নি, জাজমেন্ট সেটা হয়নি। সেখানে কিন্তু চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সেখানে যারা যোগ্য তাদেরকে চাকরি না দিয়ে চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এটা কি সুপ্রিম কোর্টের জানানো হবে। এই হিসাবে কিন্তু একটা রিভিউ পিটিশন হবে। এইভাবে তো আর রিভিউ পিটিশন হয় না। তার যে সঠিক যে ভ্যালিড যে প্রুফ সেটা দেখাতে হয়। এরপরে বলি তাহলে এটা গেল
গেম প্ল্যান এর উদ্দেশ্য। এবার রিভিউ পিটিশন কিভাবে হয়, রিভিউ পিটিশন হলেই কি তার রায় পরিবর্তন হয়ে যাবে, সেটা অবশ্যই জানিয়ে দিই। যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি কোনো একটা রায়ের ক্ষেত্রে জাজমেন্ট নিয়ে আসে বা রায় দেন, সেই রায়টা যদি তাদের পছন্দ না হয়, তারা পুনরায় কোর্টের কাছে, সেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে যে আমাদের রায়টা আরেকবার পুনর্বিবেচনা করা হোক। তার জন্য এই রিভিউ পিটিশন, আর রিভিউ পিটিশনের ক্ষেত্রে কোন নতুন কোনো অন্য বিচারপতি আসবেন না, যে বিচার মানে যে সম্মানীয় বিচারপতি এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছেন, সেই সম্মানীয় বিচারপতির কাছেই কিন্তু এই রিভিউ পিটিশনটা উঠবে। তাহলে দেখা যাচ্ছে আবার সেই একই বিচারপতি কিন্তু এই রিভিউ পিটিশনটা দেখতে চলেছেন। এক্ষেত্রে কিন্তু তিনি যেটা দেখবেন সেটা হচ্ছে মূলত রাজ্য সরকার বা কমিশন তাদের নতুন করে যে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশনের ব্যাকগ্রাউন্ডে তারা কোন নিয়মে রিভিউ পিটিশনটা করতে চাইছে, তারা নতুন করে কি যুক্তি দেখাতে চাইছে দিয়ে রিভিউ পিটিশনটা করতে চাইছে। অবশ্যই এক্ষেত্রে যেটা উঠে আসবে সেটা হচ্ছে যোগ্য প্রার্থীদের যে সংখ্যা সেটা কিন্তু জেনুইন আমরা সেটা দিচ্ছি। এই জেনুইন মানে সঠিক সংখ্যা কত, এটা নিয়েই কিন্তু একটা রিভিউ পিটিশন হওয়ার যে সম্ভাবনা সেটা। এরপরে প্রশ্ন আসছে যে যোগ্য প্রার্থীরা তাদের সঠিকভাবে ডকুমেন্টস তারা ভাবছে যে কমিশন বা সরকার দেবে, দিলেই কিন্তু আমাদের যে রিভিউ পিটিশন সেটা দাখিল হয়ে যাবে এবং যে পরবর্তীতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটা চেঞ্জ হবে। অর্থাৎ মানে যে যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে এই রায়টা আসবে যে তাদেরকে চাকরি বহাল থাকবে। তো এই সমস্ত ঘটনা উঠে আসছে, কিন্তু আদেও এটা কতটা কার্যকরী মানে কার্যকরিতা পাবে সেটাই হচ্ছে প্রশ্ন। রিভিউ পিটিশনের ক্ষেত্রে অবশ্যই সিনিয়র আইনজীবী, বিশিষ্ট আইনজীবীরা যেটা বলছেন সেক্ষেত্রে কিন্তু যে এই যে মামলাটা রিভিউ পিটিশনে যাবে সেক্ষেত্রে তার 1% চান্স থাকবে যদি সেটা সরকার সঠিকভাবে তার তথ্য ইনফরমেশন গুলো দিয়ে এই রিভিউ পিটিশনটা করে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সরকার সঠিকভাবে তাদের যে যোগ্য সংখ্যা কত সেটা কি বের করবে? আমরা কখনো দেখছি 17,000 সামথিং প্লাস, আবার কখনো দেখছি 19,000, এইভাবে যোগ্য প্রার্থীদের যে একটা সংখ্যা সেটা উঠে আসছে। আবার কয়েকদিন আগে দেখলাম যোগ্য প্রার্থীদের যে লিস্ট সেটা কমিশন থেকে পর্ষদে চলে গেছে, শিক্ষা দপ্তরে চলে গেছে, আবার শুনছি না সঠিকভাবে আসেনি। তো এইভাবে কিন্তু একটা জবা খিচুড়ি অবস্থা কিন্তু চলছে। তো এ থেকে অবশ্যই বলা যায় যে রিভিউ পিটিশন যেটা হবে সেটা তার যে গ্রহণযোগ্যতা সেটা হারাবে। অর্থাৎ রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা কিন্তু পরিবর্তন হওয়ার নয়। এটা আমার কথা নয়, এটা বিশিষ্ট আইনজীবীদের এক অংশের আইনজীবী যারা আছেন তাদের কথা। তো যাই হোক, অবশ্যই এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমিও চাই যে যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, জেনুইনই চাকরি পেয়েছেন, সেই সমস্ত প্রার্থীদের চাকরি ফিরে আসুক, তারা চাকরি পাক, সসম্মানে বিদ্যালয়ে যাক। আমি কিন্তু এর আগেও অনেকবার ভিডিও করেছি, সেক্ষেত্রে এই কথাই বলে এসেছি। আর যেটা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে সত্যি খুব খারাপ লাগছে যেটা দেখলাম, যোগ্য প্রার্থীদের হয়ে কে আসছে আন্দোলন করতে বা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এই আন্দোলন কে করতে আসছে? একজন চাকরি চুরি যে করেছেন সেই ব্যক্তি। আপনারা ঠিকই শুনেছেন, আপনারাও অনেকে দেখেছেন, অবগত আছেন যে আমরা জানি যে মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী, যার চাকরি ক্যালকাটা হাইকোর্ট খেয়ে নিয়েছিল, সেই চাকরি চুরি প্রার্থী সেই আসছে যোগ্য প্রার্থীদের হয়ে চাকরির দাবির জন্য। তাহলে এক্ষেত্রে প্রশ্ন উঠেই যায়, এই জিনিসটা আমাকে খুবই খারাপ লেগেছে যে যোগ্য প্রার্থীরা আর কাউকে পেল না, একজন যে চাকরি চুরি করেছে যে অযোগ্য প্রার্থী তাকে নিয়ে আসছে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য চাকরির দাবি জানাতে। এটা সত্যি, এটা এটা আমার নয়, গোটা পশ্চিমবঙ্গের সমাজের কাছে খুবই লজ্জাজনক, খুবই খারাপ লেগেছে যে যে চাকরি চুরি করে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে, অর্থাৎ যে মন্ত্রী তার যে ক্ষমতা প্রয়োগ করে চাকরি পেয়েছে, সেই মেয়ে আসছে যোগ্য প্রার্থীদের চাকরির দাবি জানাতে। এটা সত্যি এর থেকে খারাপ আর কিছু লাগেনি। যাই হোক, এটা তো এ থেকে বোঝা যাচ্ছে যে গেম প্ল্যান সেটা শুরু হয়ে গেছে। কারণ এ থেকে একটা কথা উঠে আসছে, তাহলে বলা যায় যে ওই যে অযোগ্য যে চাকরি চুরি করে পেয়েছে, তাহলে সেই প্রার্থী কি এটা প্রমাণ করতে এলো যে শুধু আমি নয় অযোগ্য, আমার মতো এরাও সব অযোগ্য, এটা প্রমাণ করতে এলো যে শুধু আমি একা নয়, আমি একা চাকরি চুরি করিনি, আমার মতো এরাও করেছে, এটা প্রুভ করতে এলো? তাহলে এটাই তো বোঝা যাচ্ছে, তাই না? যদি সত্যিকারের যোগ্য প্রার্থীদের এটাই বলবো, আপনারা সঠিকভাবে